সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, বিজ্ঞান শাখার, আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে জীববিজ্ঞানের সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে গ্যাসীয় বিনিময়। এখন এখানে দুইটা শব্দ দেখো, একটা গ্যাস সংক্রান্ত, একটা বিনিময়। গ্যাস বলতে তোমরা অনেকেই জানো যে বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসীয় উপাদান থাকে তার মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, মিথেন, ফ্লোরোফ্লোরোকার্বন, বিভিন্ন ধরনের ধূলিকণা, আরও বিভিন্ন ধরনের গ্যাস থাকে বায়ুমণ্ডলে। তো বিনিময় বলতে আদান প্রদানকেই বোঝায়। কোনো জিনিস কেউ গ্রহণ করছে, আবার কেউ প্রদান করছে। এই যে গ্রহণ প্রদানটাকেই আমরা, আদান প্রদানটাকেই এক কথায় সুন্দর ভাষায় বিনিয়োগ বলতে পারি। তো গ্যাসীয় বিনিময় বলতে আমরা জানি যে উদ্ভিদের জীবনে দুটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তোমরা আগে থেকেই জানো, বিভিন্ন উদ্ভিদ যখন তার নিজের খাদ্য তৈরি করে তখন সে মূলের সাহায্যে সংগৃহীত পানি, তার পাতার যে ছিদ্রগুলো, পত্ররন্ধ্র, এর সাহায্যে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে বিক্রিয়া করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার নিজের খাদ্য, শর্করাজাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসাবে বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। এবং এইভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা ভারসাম্য বিরাজ করে, যা দ্বারা উদ্ভিদ প্রাণী সবাই উপকৃত হয়। কিন্তু উদ্ভিদের জীবনে অন্য একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আছে, যার নাম শ্বসন প্রক্রিয়া। শ্বসনটা উদ্ভিদ প্রাণী সবার বেলায় প্রযোজ্য। উদ্ভিদের বেলায় দিন রাত 24 ঘন্টায় শ্বসন প্রক্রিয়াটা চলে। শ্বসন আবার দুই রকম, বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। এই যে আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এটাকে বলা হয় বহিঃশ্বসন। অথবা উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে, এটাও বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন হচ্ছে কি, আমরা খাবার থেকে যে শক্তিগুলো পাই, এই শক্তিগুলো স্থৈতিক শক্তিরূপে আমাদের মধ্যে জমা থাকে। যখন এই স্থৈতিক শক্তিগুলো অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে, তখন সেগুলো দেহের গ্রহণযোগ্য শক্তিতে পরিণত হয়। এবং যেই প্রক্রিয়ায় ওই স্থৈতিক শক্তিগুলো গ্রহণযোগ্য শক্তিতে পরিণত হয় তাকে আমরা বলছি শ্বসন প্রক্রিয়া, বা ওই শ্বসনটাকে বলা হচ্ছে অন্তঃশ্বসন, যেটা উদ্ভিদের কোষের অভ্যন্তরে এই শ্বসনটা ঘটে বলেই এর নাম অন্তঃশ্বসন। তোমরা বোর্ডে খেয়াল করলে দেখতে পাচ্ছ, এখানে আমি দুইটা চিত্র এঁকেছি। প্রথমে আমরা বাম পাশে যে চিত্রটা, সেটা খেয়াল করো, লেখা আছে উদ্ভিদে গ্যাসীয় বিনিময়। এখানে একটা গাছের ছবি আঁকা আছে, সূর্যালোক আছে, সূর্যোদয় আছে এখানে। তো আমরা বুঝাচ্ছি কি, যে এই গাছ মূলের সাহায্যে পানি শোষণ করবে, পাতার মধ্যে ক্লোরোফিল আছে, আর বাতাস থেকে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, তখন শর্করাজাতীয় খাদ্য তৈরি করবে এবং উপজাত হিসেবে যে অক্সিজেন ত্যাগ করে সেগুলি সে আবার বায়ুমণ্ডলে ত্যাগ করবে। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী শ্বসন প্রক্রিয়ায় সে অক্সিজেনটা গ্রহণ করবে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। এইভাবেই কিন্তু জীব ও জড়ের মধ্যে একটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে জীবজগৎটা টিকে আছে। আসলে শুধু প্রাণীদের পক্ষেও বেঁচে থাকা কঠিন হবে, শুধু উদ্ভিদের পক্ষেও বেঁচে থাকা কঠিন হবে। যদি উদ্ভিদ বা প্রাণী যে কোনো একটা বিলীন হয়ে যায়, তাহলে অন্যটার অস্তিত্ব পৃথিবীতে আর থাকবে না। তো গ্যাসীয় বিনিময় আমরা বললাম কি, যে বিভিন্ন গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, মিথেন, এইসব গ্যাসগুলোর বিনিময়টাকে বলতে আমরা গ্যাসীয় বিনিময় বলছি। আমরা প্রধানত এখানে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময়টাকে গ্যাসীয় বিনিময় বলবো। আমরা জানি উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কেবলমাত্র ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদগুলোই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তারা হচ্ছে স্বভোজী। আর অন্যান্য প্রাণীরা পরভোজী, যারা খাদ্যের জন্য উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। যে সমস্ত প্রাণীগুলো তৃণভোজী, যারা তৃণলতা খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে আমরা বলি কি, যে তৃণভোজী প্রাণী, এবং এরা সরাসরি খাদ্যের উপর প্রত্যক্ষভাবেই নির্ভরশীল। আর অনেকে আছে পরোক্ষভাবে নির্ভরশীল, যেমন তারা সরাসরি ওই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ না করলেও উদ্ভিদকে গ্রহণ করে এমন অন্য সব প্রাণীকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। তখন আমরা তাদেরকে বলি যে পরোক্ষভাবে তারা উদ্ভিদের উপর নির্ভরশীল। তো দেখো, আমরা সালোক সংশ্লেষণটা সবাই কম বেশি জানি। শ্বসনটাও এই ছোটো ক্লাসে খুব একটা নেই, বড় ক্লাসে হয়তো তোমরা ক্লাস 7-এ ছিল একটু করে। তো উদ্ভিদের বেলায়, দিনের বেলা উদ্ভিদ বায়ু থেকে খুব একটা অক্সিজেন গ্রহণ করার দরকার পড়ে না। কেন? কারণ দিনের বেলায় উদ্ভিদ নিজে অক্সিজেন উৎপন্ন করে। পাতায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার কিছুটা অংশ সে শ্বসনের জন্য রেখে দেয়, আর অতিরিক্ত যে অক্সিজেনগুলো সেগুলো সে বায়ুমণ্ডলে ত্যাগ করে। ফলে আমাদের কাছে মনে হয় যে উদ্ভিদ আসলে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে না, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডই গ্রহণ করে খাদ্য তৈরির জন্য।
কিন্তু রাতের বেলা যখন শ্বসন প্রক্রিয়াটা চলে তখন তো সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন করে না, যে কারণে তার অক্সিজেন প্রয়োজন হয় এবং ওই অক্সিজেনগুলো সে কী করে, বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। তোমাদের জীববিজ্ঞান একটা কোশ্চেন মাঝে মাঝে আসে এরকম যে রাতের বেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন, ব্যাখ্যা করো। উত্তরটা এরকম, তুমি যদি রাতের বেলা কোনো একটা বড় গাছের নিচে ঘুমাও বা কেউ যদি রাতের বেলা একটা বড় গাছের নিচে ঘুমায়, তাহলে কি হবে, ওই গাছ শ্বসন প্রক্রিয়ার জন্য সেখানকার বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করবে। আর এই অক্সিজেন গ্রহণ করার কারণে সেখানকার পরিবেশে অক্সিজেনের স্বল্পতা তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা বাড়বে। তো কোনো স্থানে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়ে, আনুপাতিক হারে ঘনত্বটা বেশি হয় কার্বন ডাইঅক্সাইডের, তখন দেখা যাবে কি ওই স্থানে আমাদের শ্বাস নিতে অসুবিধা হবে অক্সিজেন ঘাটতির কারণে, স্বল্পতার কারণে। এখন যাদের বৈজ্ঞানিক ধারণাগুলো আছে তারা অবশ্যই বুঝবে যে না, এখানে আর থাকা যাবে না, আমি বরং স্থান ত্যাগ করে বাসায় চলে যাই, রাতের বেলা বড় গাছের নিচে বসে থাকার দরকার কি আমার। হ্যাঁ, কিন্তু কেউ যদি বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো না জানে সঠিকভাবে, তাহলে তার কাছে মনে হবে কি যে সে যদি সেখানে বসে চিৎকার দেয় যে আমার কেমন যেন খারাপ লাগতেছে, ছটফট লাগতেছে, খারাপ, তখন দেখা যাচ্ছে কি অন্য যারা আসবে তারা ভাববে কি কেন যে রাতের বেলা বাইরে বের হচ্ছে, মনে হয় ভূতে ধরছে, এরকম কিছু হবে। কিন্তু আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা যদি তুমি জানো, তোমার কাছে কখনোই এমন মনে হবে না। তাই আমরা বলছি কি যে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডও গ্রহণ করে, অক্সিজেনও গ্রহণ করে। কখন কোনটা? সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ যে গ্যাসীয় বিনিময় করে সেটা হচ্ছে কি, সে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। আর শ্বসনের সময় যে গ্যাসীয় বিনিময় সেটা হচ্ছে কি, তার উল্টো। উদ্ভিদ শ্বসনের সময় বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করবে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। রাইট, তাহলে কি এই চিত্রটা বুঝতে পারছো? আবার একটু দেখো, আমরা সবাই জানি যে উদ্ভিদ মূলের সাহায্যে বা মূলরোমের সাহায্যে পানি শোষণ করে, গাছের পাতায় সবুজ উদ্ভিদে ক্লোরোফিল থাকে, আর সেই পত্ররন্ধ্রের সাহায্যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তখন পাতার মধ্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়, সেগুলো সে কী করে, আবার পত্ররন্ধ্রের সাহায্যে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। উদ্ভিদ ও প্রাণী শ্বসনের সময় বায়ুমণ্ডল থেকে এই অক্সিজেনটা গ্রহণ করে। অক্সিজেন গ্রহণ করার পরে তাদের শ্বসন প্রক্রিয়ায় তারা কী করে, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার উদ্ভিদ গ্রহণ করে। এইভাবে চক্রাকারে কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় থাকে। তারপর দেখো পাশে যে আমাদের চিত্রটা, আমরা এই চিত্রটা লক্ষ্য করি, এখানে মানবদেহের শ্বসনতন্ত্রের একটা সংক্ষিপ্ত চিত্র আমি এঁকেছি। তো শ্বসনতন্ত্র আসলে অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত। মানুষের শ্বসনতন্ত্র নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল, স্বরযন্ত্র, ট্রাকিয়া, বায়ুনালী, ফুসফুস, মধ্যচ্ছদা, মূলত এগুলি সমন্বয়ে গঠিত। প্রায় 7টা থেকে 8টা অঙ্গের সমন্বয়ে শ্বসনতন্ত্র গঠিত। এখন প্রথমত তন্ত্র বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করো। আমরা জানি জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলা হয়। যখন অনেকগুলো কোষ একত্রিত হয়ে একই কাজ সম্পন্ন করে তখন সেই কোষগুচ্ছকে বলা হয় কলা বা টিস্যু। আবার কতগুলো টিস্যু যদি একত্রিত হয়ে একই কাজ সম্পন্ন করে তখন সেখানে অঙ্গের সৃষ্টি হয়। আর অনেকগুলো অঙ্গ মিলে একটা কাজের সাথে জড়িত থাকে তখন সেটাকে বলে তন্ত্র। মানুষের দেহে পরিপাকতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, বিভিন্ন ধরনের তন্ত্র আছে। প্রথমে মনে করো পরিপাকতন্ত্র মানে তুমি কি বুঝো, বা আমরা পরিতন্ত্র বলতে কি বুঝাই? ধরো একজন মানুষ যে খাবারগুলো খায় এই খাবারগুলো থেকে শক্তি উৎপন্ন করার জন্য অনেকগুলো কাজ করা লাগে। প্রথমত খাবারটা মুখগহ্বরে আসে, তারপরে আস্তে আস্তে অন্ননালী হয়ে পাকস্থলীতে যায়, পাকস্থলীতে ডাইজেস্ট হওয়ার পর এটা ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে যায়। এই যে অনেকগুলো অঙ্গ সবগুলো মিলেই হচ্ছে পরিপাকতন্ত্র। একইভাবে মনে করো রক্ত সংবহন তন্ত্র। রক্ত আমরা জানি ধমনী, শিরা, কোষিক জালিকা, হৃৎপিণ্ড বিভিন্ন অঙ্গে সমন্বয়ে দেহে সঞ্চালিত হয়। ওই সবগুলো অঙ্গকে একসাথে বলা হবে রক্ত সংবহন তন্ত্র। মনে করো রেচনতন্ত্র। আমরা জানি যে আমাদের দেহে নাইট্রোজেন গঠিত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এই বর্জ্য পদার্থগুলো আবার রক্তে কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়। দেহে কোষে ওই যে শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হয় সেগুলো আবার রক্তের সাথে মিশে যায়। তো বিভিন্ন ধরনের পদার্থ, এই বর্জ্য পদার্থগুলোকে দেহ থেকে নিঃশেষণের জন্য একটা তন্ত্র আছে যেটাকে বলা হয় রেচনতন্ত্র। ওই রেচনতন্ত্রের সংশ্লিষ্ট প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। একজন সুস্থ মানুষের 2টা বৃক্ক বা কিডনি থাকে। তো বৃক্ক বা কিডনি ছাড়াও আমরা ফুসফুসকেও রেচনতন্ত্রের একটা অঙ্গ বলতে পারি।
তারপর ত্বককে বলা যায়। এখন কিডনি বা অন্যান্য আরও কতগুলো অংশের সমন্বয়ে কিন্তু কি হচ্ছে, রেচনতন্ত্রটা সম্পন্ন হচ্ছে। এরকম বিভিন্ন তন্ত্র বললে শুধু একটা অংশকে বোঝায় না, বরং সেখানে অনেকগুলো অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয়। একইভাবে আমাদের যে শ্বসন তন্ত্র যদি আমি বলছি, এখানে অনেকগুলো অংশ আছে। যেমন আমাদের নাসিকা থেকে শুরু হয়ে নাক, আমরা যখন প্রশ্বাসের বায়ুগুলোকে গ্রহণ করি, এটা আমাদের নাক দিয়েই কি করে, ফুসফুসে প্রবেশ করে, এবং ফুসফুসে যাওয়ার পথে এখানে আরও বেশ কয়েকটা অঙ্গের মধ্য দিয়ে যায়। প্রথমেই নাসারন্ধ্র বা নাসাপথ। আমাদের নাকটা হচ্ছে একটা ত্রিকোণাকার গহ্বর। এটা তরুণাস্থি দ্বারা তৈরি সামনের অংশটা, আর এটা দুটো পার্ট থাকে। সামনের অংশটাতে কিছু ফসম থাকে এবং ভেতরের অংশটাতে এক ধরনের শ্লেষ্মা ঝিল্লি থাকে, যেগুলো কি করে, যে ধুলাবালিগুলোকে আমরা যখন বাতাস গ্রহণ করি, প্রশ্বাসের বায়ুগুলো যখন আমাদের ফুসফুসে প্রবেশ করে, তখন এই বায়ুর সাথে যদি ধুলাবালি বিভিন্ন ময়লা আবর্জনা থাকে, সেগুলিকে ধরে রাখতে বা ফুসফুসের সাথে নির্মল বায়ু প্রবেশ করে, বিশুদ্ধ বায়ু প্রবেশ করে, তাতে এই অংশগুলো আমাদেরকে সাহায্য করে। আমাদের যখন সর্দি কাশি হয়, আমরা খেয়াল করি যে এগুলির সাথে অনেক সময় বিভিন্ন ধরনের ধুলাবালির বা ধূলিকণা পাওয়া যায়। এগুলি মূলত ওই নাকের এই অংশটাতে, সামনের অংশটাতে বা মাঝের অংশটাতেই কি হয়, ওই ধুলাবালিগুলি আটকে যায়, যেগুলো পরবর্তী দেহ থেকে নির্গত হয়। তো ফুসফুসে যে বায়ুটা প্রবেশ করে, এটা অনেকটাই নির্মল হয়ে বিশুদ্ধ হয়ে প্রবেশ করে। খুব ঠান্ডা বায়ু কিন্তু ফুসফুসে প্রবেশ করতে পারে না। কেন? এই ঠান্ডা বায়ুগুলো আমাদের নাসারন্ধ্র দিয়ে যাওয়ার সময় অনেকটাই উষ্ণ হয়, কিছুটা শুষ্ক হয়ে তারপরে ফুসফুসে যায়। কিন্তু সবসময় যদি আমরা ঠান্ডা বায়ু এইভাবে গ্রহণ করতাম, তাহলে আমাদের নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। তো অনেক সময় বলে কি যে এই শ্বসনতন্ত্রের প্রথম অঙ্গ কি? যদি প্রথম অঙ্গের কথা বলে, তাহলে তোমাকে বলতে হবে নাসিকা বা নাক। আর যদি বলে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কি, তাহলে বলতে হবে ফুসফুস। আমরা অন্যান্য অঙ্গগুলির সংক্ষিপ্ত একটু বর্ণনা দেখি। সব অঙ্গের বর্ণনাগুলো পড়তে গেলে অনেক টাইম লাগবে। অনলাইন ক্লাসে আসলে শর্ট টাইম এই ক্লাস শেষ করার লাগে, সেজন্য আমরা ডিটেলস আর পড়ছি না। এগুলো তোমরা বইতে দেওয়া আছে, তোমাদের বইয়ের 164 পৃষ্ঠায় দেওয়া আছে, এখান থেকে পড়ে নিও। তারপর আমি প্রথম অংশটা একটু পড়াচ্ছি, নাসারন্ধ্র ও নাসাপথ। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নামই হচ্ছে নাসিকা বা নাক। এটা মুখগহ্বরের উপর অবস্থিত একটা ত্রিকোণাকার গহ্বর। নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তুর আমরা সুগন্ধ বা দুর্গন্ধ বুঝতে পারি। এক বিশেষ ধরনের স্নায়ু এই অঙ্গকে উদ্দীপিত করে, যার ফলে আমরা গন্ধগুলো পাই। নাসিকা এমনভাবেই বিবর্তিত হয়েছে যে এটা প্রশ্বাসের সময় বাতাসকে ফুসফুসের গ্রহণ উপযোগী করে। তার মানে ফুসফুস যে ধরনের বাতাস হলে ফুসফুসের কোনো সমস্যা হবে না, কোনো ধরনের অসুবিধা ছাড়াই ফুসফুস কাজ করে যেতে পারবে, ঠিক সেই রকম উপযোগী করেই কি করে, প্রশ্বাসের সময় বাতাসকে ফুসফুসের গ্রহণ উপযোগী করে দেয়। নাসাপথের সামনে নাসিকা ছিদ্র এবং পেছনে গলবিল পর্যন্ত বিস্তৃত। আমাদের গলার উপরের দিকে যে অংশটা, সেটা হচ্ছে গলবিল। আমরা হা করলে গলবিল অংশটা দৃশ্যমান হয়। একটি পাতলা প্রাচীর দিয়ে দুই ভাগে বিভক্ত নাসিকা। এই সামনের অংশ লোমাবৃত, পেছনের অংশে শ্লেষ্মা প্রস্তুতকারী একটা পাতলা পর্দা দিয়ে আবৃত। আমাদের শ্বাস প্রশ্বাসের সময় বায়ুতে বিদ্যমান ধূলিকণা, রোগ জীবাণু, আবর্জনা থাকলে তা এই লোম ও পর্দাতে আটকে যায়। এতে বায়ু প্রবেশে ফুসফুসে প্রবেশ করার আগে কিছু পরিমাণে নির্মল হয়ে যায়। এছাড়া শ্বসনের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কিছুটা উষ্ণ এবং আর্দ্র হয়, ফলে হঠাৎ ঠান্ডা বায়ু ফুসফুসে প্রবেশ করে আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তারপরে দেখো গলবিল, বলছি একটু আগেই যে মুখ হা করলে মুখগহ্বরের পেছনে যে অংশটা দৃশ্যমান হয়, সেটাকে আমরা বলছি গলবিল। নাসাপথের পেছনের অংশ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত এই অংশটা বিস্তৃত। এর পেছনের অংশে উপরিতলে একটা ছোট জিহ্বার মতো অংশ, যেটাকে বলা হয় আলা জিহ্বা। খাদ্য ও পানীয় গলতকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়, ফলে কোনো প্রকার খাদ্য নাসিকা পথে বাইরে আসতে পারে না। খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ নিঃসরণ করাও এর একটি গুরুত্বপূর্ণ কাজ। সম্ভবত উন্নততর স্বরযন্ত্রের বিবর্তনের সাথে আলা জিহ্বার উদ্ভবের একটা সম্পর্ক রয়েছে, যেটি কেবল মানুষের মধ্যেই সবচেয়ে বেশি বিকশিত। অন্য প্রাণীদের মধ্যে এই আলা জিহ্বাটা ঠিকভাবে দেখা যায় না। তারপরে স্বরযন্ত্র, এটা গলবিলের নিচে শ্বাসনালীর উপর অবস্থিত একটা অংশ। স্বরযন্ত্রের দুই ধারে দুটি পেশি থাকে, এগুলিকে আমরা ভোকাল কর্ড বা স্বররজ্জু বলি। ভোকাল কর্ড বা স্বররজ্জু। স্বরযন্ত্রের উপরে একটা জিহ্বাকৃতির ঢাকনা থাকে, এটাকে বলা হয় উপজিহ্বা বা অ্যাফিগ্লোটিস। স্বরযন্ত্রের উপরে একটা জিহ্বার মতো অংশ থাকে, এটাকে স্বরযন্ত্র বা উপজিহ্বা বা স্বরযন্ত্রের উপরে যে ঢাকনাটাকে বলা হচ্ছে উপজিহ্বা বা অ্যাফিগ্লোটিস।
শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটা খোলা থাকবে, এই পথে বায়ু ফুসফুসে প্রবেশ করতে পারে। আবার আমরা যখন কোনো খাবার খাই তখন ওই ঢাকনাটা বন্ধ হয়ে যায়। শ্বাস প্রশ্বাসে কিন্তু এর তেমন ভূমিকা নেই। এরপরে আসো শ্বাসনালী সম্পর্কে। তো দেখো আমরা নাসিকার কথা বলছি, এদিকে থাকবে। নাসিকার পেছনের অংশটা হচ্ছে গলবিল, গলবিলের পরেই হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্র সম্পর্কে একটু আগেই বললাম। দেন স্বরযন্ত্রের পথ থেকে শুরু করে এই পর্যন্ত সবটাকে বলা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী এগুলি তরুণাস্থির উন্নত এবং অনেকটাই ফ্লেক্সিবল। বিভিন্ন প্রাণীর বা আমাদের গলার যে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কি ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালীর নিচের অংশে এখানে এসে দুই ভাগে বিভক্ত হয়েছে, যেগুলিকে বলে ব্রঙ্কাই বা ব্রঙ্কাস বলা হয় এক বচনে। আমরা যদি সিঙ্গেল একটাকে বলি সেটাকে বলা হবে ব্রঙ্কাস, দুইটাকে একসাথে বললে বহু বচনে ব্রঙ্কাই বলা হয়। এদের গঠনও শ্বাসনালীর অনুরূপ। তারপর এই ব্রঙ্কাসগুলো ফুসফুসে প্রবেশ করে অনেকগুলো শাখা প্রশাখায় ভাগ হয়েছে, যেগুলিকে বলা হয় ব্রঙ্কিউল বা অনুক্লোম শাখা। আবার বলি, শ্বাসনালীকে আমরা বলছি ট্রাকিয়া, ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালীটা ফুসফুসের নিকটে এসে দুইটা ভাগে ভাগ হয়, যেগুলিকে বলা হয় ব্রঙ্কাস, বহু বচনে বলে ব্রঙ্কাই। ব্রঙ্কাসগুলিকে অনেকে ক্লোম শাখা বলে। আর ব্রঙ্কাস থেকে যেই প্রশাখাগুলো এখানে বের হয়েছে, যেগুলিকে বলে ব্রঙ্কিউল বা অনুক্লোম শাখা। তারপরে মানুষের ফুসফুস প্রধানত দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে ডান ফুসফুস, একটা বাম ফুসফুস। ডান ফুসফুসটা আকারে কিছুটা বড় থাকে আর বাম ফুসফুসটা আকারে কিছুটা ছোট হয়। ফুসফুসকে বলা হয় শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষগহ্বরের ভিতরে হৃৎপিণ্ডের দুই পাশে, মাঝখানে হার্ট থাকবে, তার দুই পাশে এখানে থাকবে হার্ট, দুই পাশে দুইটা ফুসফুস অবস্থিত। এটা স্পঞ্জের মতো নরম, কোমল এবং হালকা লালচে খয়েরি রঙের হয়। ডান ফুসফুস যেটা, ডান পাশেরটা তিনটা খণ্ডে বিভক্ত, বাম পাশেরটা দুই খণ্ডে বিভক্ত। ফুসফুস একটা পাতলা পর্দা দ্বারা আবৃত, যার নাম ফ্লুরা। ফুসফুস ফ্লুরা নামক পাতলা পর্দা দ্বারা আবৃত। ফুসফুস যখন বায়ু গ্রহণ করে, প্রশ্বাসের বায়ু গ্রহণ করে, তখন এটা ফুলে উঠে এবং এর প্রান্তভাগে কতগুলো অ্যালভিউলাস বা বায়ুথলি আছে। এগুলিকে বলা হয় অ্যালভিউলাস বা বায়ুথলি। আবার যখন আমরা নিঃশ্বাস ফেলি তখন কি হয়, ফুসফুস চুপসে যায়, বায়ুথলিগুলোও চুপসে যায়। আর আমরা প্রশ্বাস বায়ু গ্রহণ করলে ফুসফুসটা ফুলে ওঠে, তার মানে বায়ুথলিগুলি যখন ফুলে ওঠে তখনই কি হয়, ফুসফুস ফুলে ওঠে। তাহলে শ্বসনতন্ত্র এর বাইরে একটা জিনিস আছে, আমাদের এখানে একটা পর্দার মতো অংশ আছে, এটাকে বলা হয় মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা সংজ্ঞাটা এভাবে লেখা হয়েছে যে বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে। বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলা হয়। বক্ষগহ্বর মানে কি, আমাদের বুকের যেই খাঁচা তার নিচে যেই ফাঁপা অংশটা, এটাকে বলা হচ্ছে বক্ষগহ্বর। আর এর নিচে যে অংশটা, যেখানে মূলত আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র এগুলি অবস্থান করে, সেগুলিকে বলা হচ্ছে উদরগহ্বর। আর এই দুইটাকে পৃথককারী এটা পেশিবহুল পর্দা থাকে, যে পর্দাটার নাম হচ্ছে মধ্যচ্ছদা। অনেক সময় 1 মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য আসে যে মধ্যচ্ছদা কি বা মধ্যচ্ছদার ব্যাখ্যা দাও। তখন তোমাকে বলতে হবে কি, যে বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দাকেই মধ্যচ্ছদা বলে। এটা যখন প্রসারিত হয় দেখতে একটা ছাতার মতো, আবার চুপসে গেলে কি হয়, ছাতা, আমরা তো ছাতাকে কি করতে পারি, প্রয়োজনে যখন বৃষ্টি পড়ে আমরা ছাতাকে ওপেন করি, খুলি, মধ্যচ্ছদা উপরের দিকে থাকলে এটা ছাতার মতো প্রসারিত হয়। আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় ছাতাকে বন্ধ করে ফেলি, মধ্যচ্ছদাটা যখন নিচের দিকে নামে তখন এটা ছাতার মতো চুপসে যায়। আমরা সংক্ষেপে ফুসফুসের বর্ণনাটা আরও একবার শুনি। বললাম যে মানব শ্বসনতন্ত্র 6 থেকে 7টি অংশ সমন্বয়ে গঠিত। প্রথমে নাসারন্ধ্র বা নাক থেকেই শুরু, নাকের পরে আসছে আমাদের গলবিলের কথা আসছে, তারপরে ট্রাকিয়া, এই
স্বরযন্ত্র বা ভোকাল কর্ডের পরে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, শ্বাসনালীর পরে হচ্ছে ব্রঙ্কাসের পরে হচ্ছে ব্রঙ্কিউল। এই ব্রঙ্কাসগুলো ফুসফুসে প্রবেশ করে এই ব্রঙ্কিউলে ভাগ হয়েছে। তো মানুষের ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ, এটা স্পঞ্জের মতো কোমল, নরম, লালচে খয়েরি রঙের। এটা প্রধানত দুটো অংশে বিভক্ত, ডান ফুসফুস, বাম ফুসফুস। ডান ফুসফুস আবার 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2টি খণ্ডে বিভক্ত। ফুসফুসের ব্রঙ্কিউলের প্রান্তগুলোতে কতগুলো বায়ুথলি থাকে, যেগুলিকে বলা হয় অ্যালভিউলাস। এগুলি বেলুন আকৃতির। আমরা প্রশ্বাসের বায়ুকে গ্রহণ করলে ওই অ্যালভিউলাস বা বায়ুথলিগুলো ফুলে উঠে। এই বায়ুথলির বাইরে কতগুলো শিরা, উপশিরা থাকে, এবং বায়ুথলির যে প্রাচীরটা সেটা কিন্তু ওই অনেকটা অর্ধভেদ্য পদ্মার মতো, এটা ভেদ করে গ্যাসীয় বিনিময় চলে। কিন্তু তুমি কোনো বেলুনের কথা বললে, একটা বেলুনকে যদি আমরা ফুলাই সেটা বড় হবে, কিন্তু সেখানে বেলুনের প্রাচীরে কোনো ছিদ্র থাকে না, ফলে গ্যাসীয় বিনিময় হয় না। কিন্তু অ্যালভিউলাস বা বায়ুথলিগুলিকে যদিও বেলুনের সাথে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু এরা যখন প্রসারিত হয়, ফুলে উঠে, তখন এদের প্রাচীরে এক ধরনের ছিদ্র আছে, এর বাইরে কোষিক নালী আছে। তো ওই ছিদ্রপথে কী হয়, গ্যাসীয় বিনিময় হয়। রক্ত থেকে দূষিত যে কার্বন ডাইঅক্সাইডগুলো, সেগুলো তখন কী করে, বেলুনের ভিতরে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়ায়। আর বেলুনের ভেতরে যেহেতু অক্সিজেন গ্যাসের আধিক্য থাকে, ওই অক্সিজেনগুলো ব্যাপন প্রক্রিয়া কী করে, রক্তে প্রবেশ করে। এইভাবেই রক্তে অক্সিজেন যুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে যায়, এবং ফুসফুস রক্তকে বিশুদ্ধ করতে এইভাবে সাহায্য করে। তো আমরা যদি রক্ত বিশুদ্ধ হওয়ার কথা বলি, হয়তো আমাদের কাছে মনে হয় যে হৃৎপিণ্ডই মনে হয় করে, কিন্তু আসলে না। হৃৎপিণ্ড একটা পাম্প যন্ত্র। এর কাজ হচ্ছে কি, দেহের বিভিন্ন অংশের রক্তগুলোকে এখানে নিয়ে আসা, আবার নিয়ে এখান থেকে ফুসফুসে নেওয়া। ফুসফুস কী করবে, এই রক্তগুলির সাহায্যে যে প্রশ্বাসের বায়ুর সাথে আমরা যে অক্সিজেনগুলোকে গ্রহণ করছি, সেই অক্সিজেনগুলোকে রক্তের সাথে মিশিয়ে দিবে, এবং যে কার্বন ডাইঅক্সাইডগুলি রক্তে দূষিত কার্বন ডাইঅক্সাইডগুলো, সেগুলিকে ফুসফুসের ভেতরে নিয়ে আসবে। তো ফুসফুস আবার যখন কী হবে, চুপসে যাবে, তখন সেগুলি নিঃশ্বাসের বায়ুর সাথে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে চলে আসে। এইভাবেই কিন্তু আমরা যতবারই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ততবারই কী হচ্ছে, যে আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইডগুলি দূর হয়ে যাচ্ছে, আর অক্সিজেনগুলো রক্তের সাথে যোগ হচ্ছে। এবং রক্ত কী করে, শিরা উপশিরার সাহায্যে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলোকে একদম প্রতিটি কোষেই কিন্তু পৌঁছে দেয়, যাতে কোষগুলো ঠিকভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারে। তো আমাদের আসলে এই অধ্যায়টা অনেক বড় অধ্যায় না, মোটামুটি প্রথম অংশে শ্বসনতন্ত্রের যে বর্ণনাগুলি আছে এবং উদ্ভিদ সংক্রান্ত একটু আলোচনা আছে, এগুলো তোমরা দেখে নিও। আর নেক্সট ক্লাসে আমরা শ্বাসক্রিয়া এবং শ্বসনতন্ত্র সংশ্লিষ্ট কতগুলো রোগের নাম দেওয়া আছে সেগুলো আলোচনা করব পরবর্তী ক্লাসে। এখানে রোগের বর্ণনাগুলো, বেশ কয়েকটা রোগের নাম দেওয়া আছে, যেমন অ্যাজমা বা হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার, যক্ষা। তো এই রোগগুলো যখন তোমরা পড়বে, তখন খেয়াল রাখবা যে বিভিন্ন রোগের লক্ষণগুলো বিভিন্ন রকম। তবে হ্যাঁ, কিছু লক্ষণ কমন থাকতে পারে, যেগুলো অনেক সময় মিলে যায়। মিলে গেলেও তোমরা লক্ষণগুলো খুব ভালো করে পড়বা। কারণ হচ্ছে কি, যখন উদ্দীপকে দেয়া থাকবে, ধরো যে লেখা আছে মিস্টার রহিমের এই সমস্যা, তিনি ডাক্তারের শরণাপন্ন, ডাক্তার তাকে। এখন যেই সমস্যাগুলির কথা বলা আছে, এই সমস্যাগুলো দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কি ওনার যক্ষা হয়েছে, না অ্যাজমা বা হাঁপানি হয়েছে, না ব্রঙ্কাইটিস, নাকি নিউমোনিয়া, না ফুসফুসের ক্যান্সার। তুমি যদি লক্ষণগুলো দেখে আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি সেই অনুযায়ী কি ওই রোগের জন্য লক্ষণগুলো জানলেই প্রতিরোধগুলি সম্পর্কে তুমি ঠিকভাবে লিখতে পারবে। এখন তুমি যদি লক্ষণগুলো হয়েছে, ধরো যক্ষা, তুমি যদি মনে করো ফুসফুসের ক্যান্সার, তুমি বর্ণনাটা ফুসফুসের ক্যান্সার সম্পর্কে লিখে দিচ্ছ, তাহলে তো কোনো নাম্বার পাবে না। এই জন্য অবশ্যই আমরা যখন রোগের অংশটা পড়বো, অবশ্যই রোগের লক্ষণগুলো ভালো করে পড়তে হবে। তোমাকে লক্ষণটা দেখেই বুঝতে হবে যে এটা কি নিউমোনিয়ার লক্ষণ, না ব্রঙ্কাইটিস, নাকি যক্ষা, না অ্যাজমা বা হাঁপানি, না ফুসফুসের ক্যান্সার। এই জন্য বিভিন্ন রোগের আগে লক্ষণগুলো ভালো করে পড়বে, তারপরে হচ্ছে প্রতিরোধ, সেগুলো আমরা পড়ব। তাহলে আজকে এই পর্যন্তই। নিজেরা বাসায় একটু ভালো করে পড়বে, যাতে সামনে যে পরীক্ষাটা হচ্ছে বিশেষ মূল্যায়ন, ওই পরীক্ষায় তোমরা ভালো করতে পারো। এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। আসলে আমরা এখানে 4টা অধ্যায় রেখেছিলাম, তো 3টা অধ্যায় প্রথম সময়কেই পড়া হয়ে গেছে। এর মধ্যে তৃতীয় যে অধ্যায়টা মাইটোসিস এবং মিউসিস সংক্রান্ত, এই অধ্যায় তোমরা ক্লাস 8-এও পড়েছো, আশা করছি সবাই পারবে। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমাকে ফোন করতে পারবে, তোমাদের আমেনা ম্যাডামকে ফোন করেও জেনে নিতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।